প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানের শিল্পী যারা রয়েছেন তারা নিয়মিত শিল্পী তো বটেই, কিছু কিছু শিল্পী প্রথম থেকে, যবে থেকে এই অনুষ্ঠানটা লাইভ ফোন ইন প্রোগ্রাম শুরু হয়েছে সেই তখন থেকে কাজ করছেন। আমাদের এই পথ চলতে চলতে আমরা বহু মানুষকে পেয়েছি। 2012 সাল থেকে আজকে 2024 এই লাইভ ফোন ইন প্রোগ্রাম প্রতিদিনের রবীন্দ্রনাথ চলছে। আজকে প্রায় 12 বছরের অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানটার বয়স যদি বলি তাহলে 23 বছরের বা 24 বছরের। কিন্তু এই ফোন ইন ফরম্যাটের, লাইভ ফরম্যাটের অনুষ্ঠানেরও বয়স কিন্তু দেখতে দেখতে একটা যুগ পার করে দিল। আজকে একটু নস্টালজিক এই কারণেই, কারণ আমার সঙ্গে যিনি রয়েছেন এই অনুষ্ঠানের নিয়মিত মুখ, কিন্তু মাঝখানে অনেকটা দিন তিনি অনুপস্থিত। তো আজকে হচ্ছে মৌমিতার দিন। অনেক অনেক স্বাগত মৌমিতা। প্রভাত সবাইকে। মানে মৌমিতার গান আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। ও সত্যি কথা, ওকে আমরা দর্শকর্মা বলি। ও হচ্ছে সব রকমের গান গাইতে পারে, রবীন্দ্রনাথের গান গাইতে পারে, কাজী নজরুল ইসলামের গান গাইতে পারে, ও হারানুদ্দিনের গানে বহু পুরনো গান আমাদের শোনায়। গানটা ওর জন্য। তো আজকে অনেক দিন পর আমরা মৌমিতাকে পেয়েছি। আমি ওর কাছ থেকে অনেক অল্পশ্রুত অশ্রুত গান শুনেছি একটা সময়, কবিগুরুর গান। তো আজকে আমাদের বিষয় হচ্ছে মৌমিতা, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে। তো এখানে তাঁরই নাম আমাদের করতে হবে। তো এই ক্যাপশনে রবীন্দ্রনাথের ভাবনায় বেদান্ত দর্শন এবং তার ভাবনাতে আনন্দ স্বরূপের কথা, তাই তো? তিনি তো এই গানের মধ্যে সেটাই বলছেন যে সে নামখানি নেমে এলো ভুঁয়ে, আমার হৃদয় দিল ছুঁয়ে। তো এই যে জায়গাগুলো আজকে আমরা এভাবে আলোচনা করব। তার সঙ্গে অবশ্য মৌমিতার একটা পানিশমেন্ট আছে, যেহেতু এতদিন পরে এসেছে প্রচুর গান শোনাতে হবে। আর সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, রয়েছেন অভিজিৎ কিবোর্ডে, অনেক অনেক স্বাগত সুপ্রভাত। তবলায় রয়েছেন মৃগাঙ্ককেও স্বাগত এবং সুপ্রভাত। পারকাশনে বিক্রমকেও স্বাগত এবং সুপ্রভাত। শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং আমাদের ভাইরা রয়েছেন, তাদেরকেও স্বাগত এবং সুপ্রভাত জানিয়ে মৌমিতার গান দিয়ে শুরু হোক আজকের পথ চলা। গানটা শুনিয়ে নিই, তারপরে এই যখনই আমি টাইটেলটা শুনতে পেলাম, শিরোনামটা যে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, অনেক কিছু চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরপাক খায়। তো তনুশ্রুতির ভাবনাটা বলবে, আর আমি একটু আমার ভাবনা কিভাবে সাজিয়েছি সেটা একটুখানি ব্যক্ত করব। তো এই গানটা দিয়ে শুরু করি। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, তোমারি নাম সকল তারা মাঝে ওই বাজে।
জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। দেখো, এই গানটার সঙ্গে সঙ্গে আমি একটা অন্য গান, মানে রবীন্দ্রনাথের গান নয়, কিন্তু এই গানটা খুব প্রাসঙ্গিক গান। সেটা হচ্ছে জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। আত্মার তো জন্ম নেই, আত্মার মৃত্যু নেই, আত্মার সদা প্রবাহমান। তো মানে সে কোথা থেকে আসেনি, কোথাও সে যাবে না। কিন্তু এই আত্মা যখন একটা শরীর ধারণ করলো, সেই শরীরের কর্তব্য বর্তালো আত্মাকে সদর্থক পথে নিয়ে যাওয়ার। কীরকম? সঠিক কাজের মাধ্যমে। সুতরাং কর্মই হচ্ছে আমাদের মুক্তির আসল জায়গা। রবীন্দ্রনাথ সেই পথটাকে এত সুন্দর করে তৈরি করে দিয়ে গেছেন। সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের যে বেদ, এই বেদ তো তোমার হঠাৎ করে গজিয়ে ওঠা কিছু নয়, সব থেকে প্রাচীন শাস্ত্র বলা হয়। এবং বলা হচ্ছে যে খ্রিস্ট জন্মেরও প্রায় 3000 বছর পূর্বে এই বেদের অবস্থান। তো সেই বেদেরই একটা ভাবধারা হচ্ছে উপনিষদ, এবং রবীন্দ্রনাথ সেই উপনিষদের প্রত্যেকটি ছত্রে ছত্রে নিজেকে উপলব্ধি করেছেন, এবং তার গান, তার রচনা সেই তার দর্শন, বেদান্ত দর্শনকেই তুলে ধরছে। তো এই যে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারই নাম, আমি জানি তুমি আছো, তোমার নামের প্রতিধ্বনি আমার কানে পৌঁছচ্ছে। শব্দব্রহ্ম, শব্দব্রহ্ম, কারণ জগৎ তো আনন্দময়, সেখানে তোমার নাম হচ্ছে। কিন্তু সেই নামকে আমি কখন প্রত্যক্ষ করতে পারছি? আমার অনেক সংশয় তো তোমাকে প্রত্যক্ষ করার কারণে। তুমি কি আছো? না, না, তুমি নেই। সে নামখানি নেমে এলো ভুঁইয়ে, আমার কখন আমার ললাট দিল ছুঁয়ে। যখন তুমি এসে আমাকে স্পর্শ করলে, তখন আমার লজ্জা লাগলো। আমি তোমাকে নিয়ে সংশয় করেছিলাম। আমার উপলব্ধি এই গানটা নিয়ে। আমি জানি না তোমার উপলব্ধি কি মমিতা। তো আজকে আমরা এই কেন আমি এই গানের লাইনটা বেছে নিয়েছি, মানে এই গানটা নিয়ে না, রবীন্দ্রনাথের দর্শনটাকে নিয়ে। কারণ তিনি না দার্শনিকের মতো করে ভেবেছেন, না বিজ্ঞানীর মতো করে ভেবেছেন, তার নিজস্ব যুক্তি দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন। আর তার সেই যুক্তিবাদী, আমাদের কাছে সেই যুক্তিবাদী রবীন্দ্রনাথে কিন্তু উঠে আসছেন। চলো গানে যাই। তো তনুশ্রীদির সঙ্গে ওই যে বললাম না যে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, তো ইউনিভার্স, সেই ইউনিভার্সের মধ্যে আমরা। তো ইউনিভার্স মানে আমরা যদি ছোট একটা আকাশ ভাবি, আমার আকাশ আলাদা, তোমার আকাশ আলাদা, সকলের আকাশ আলাদা, কিন্তু রবি ঠাকুরের আকাশের তলায় আমাদের আকাশ কোথাও যেন এক। আমাদের ধারণা, চিন্তা, মতভেদ যাই থাকুক, একটা জায়গায় এসে আমরা যেন নিজেদেরকে এক মনে করি। এই আকাশটা একটা প্রাঙ্গণ। হ্যাঁ, এই প্রাঙ্গণে আমরা সবাই দাঁড়িয়ে। ঠিকই। এবং সেই আকাশের মধ্যে যেমন আমাদের গ্রহ, নক্ষত্র, এটার বাদ দিয়ে তো আমরা নই, কারণ এটারই এফেক্টটা আমাদের, আমরা ওঠা পড়া, এটা বলি ভাগ্য, কিছুই নয়। আমাদের ইউনিভার্সের মধ্যে আমরা আছি, গ্রহ নক্ষত্র যেমন চলছে আমরাও চলছি। এই সেদিনকে একটা আলোচনা হচ্ছিল যে কোয়ান্টাম থিওরি অনুযায়ী আমরা নাকি আলাদা করে কিছু নেই, আমাদের তো শরীরটা হিলিয়াম, লিথিয়াম সব দিয়ে তৈরি। আমরা নাকি কোনো না কোনো তারার খসে যাওয়া অংশ, সেটাই আমরা মানি। হ্যাঁ, আমি তো ভীষণভাবে বিশ্বাস করি। তো রবি ঠাকুরের আকাশ, ওই যে বললাম না, আমরা এইটা বলছে বিজ্ঞান যে তারার খসে যাওয়া অংশ, আর আমাদের বেদ বলছে শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা সবাই অমৃতের পুত্র। চলো। তো এই জন্য এই পরবর্তী গানটা আমি এটা ভেবেছি, এটা অনেকেরই খুব প্রিয় গান, আমারও প্রিয় গান, অনেকবার অনুরোধও আসে, একটু চেষ্টা করব গাইবার। এটা ধ্রুপদঙ্গ ব্রহ্মসঙ্গীত, একটি পূজা এবং উপপর্যায় বিবিধ। চলো একটু চেষ্টা করি। তপন দেব মানব বন্দে চরণ, আসিন সেই
চোখ বন্ধ করে আমি গানটা যখন শুনছিলাম আমার মনে হচ্ছিল নরেন পাখোয়াজ বাজিয়ে ঠাকুরের সামনে দক্ষিণেশ্বরে গানটা ঠাকুরকে শোনাচ্ছে। এটা নরেনেরই ভীষণ প্রিয় গান ছিল। একদম, ওই জন্যই তো বললাম এখানে পুরো স্যাটেলাইটটা বলা হয়ে গেল না, পুরো ইউনিভার্সের কথা বলা হয়ে গেল। এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির প্রান্তে এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আসছি, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। কার্ডিয়াক অ্যারেস্ট সেটা কিন্তু আলাদা জিনিস। কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে যেখানে এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল প্রবলেম। এটা যদি মেকানিক্যাল প্রবলেম হয় হার্ট অ্যাটাক, তাহলে এটা ইলেকট্রিক্যাল প্রবলেম। হেলথলাইন অনুষ্ঠানে আগামী বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় কার্ডিয়াক সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আলোচনায় থাকবেন সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর শুভ্র ব্যানার্জি, একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। Fashionable kids wear exclusive mega showroom Oranges, a house of Aburun. যোগাযোগ 8100724076। Oranges, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। আমার হাজবেন্ডের একটা রিভলভার আছে, জানো তো? তুমি এনেছো? হয়নি ম্যাডাম, হয়নি। ইউ ব্লাডি ব্ল্যাকমেইলার। তুমি তো কখনো তারাপীঠে যাওনি। এরকম একটা সুন্দর জায়গা আমার দেখা হতো না। থ্যাংক ইউ ডার্লিং। হোটেলের পেছনের অন্ধকার রাস্তায় কালকে চলে আসবো। আজ ছোট গল্পের ছোট ছবিতে দেখুন বোদের চাল প্রথম পর্ব ঠিক বিকেল 5:30 আপনার মতো নোংরা লোক এত সহজে ভোলা যায় তো? টাকাটা আমার, হ্যাঁ আমার গায়ে না কাকল বিচ্ছে, বুঝলেন? তুমি এনেছো? এই বউয়ের শরীরটা বেচে সেই পয়সা এরপর থেকে মদ খেও। তোমারও অফিস থেকে ফিরতে মাঝে মাঝে দেরি হয়, আমি তো তখন তোমার সন্দেহ করি না। দেখুন প্রতিদিন বিকেল 5:30 একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। ব্রেস্ট ফিডিং হচ্ছে অনলি প্রুভেন রেমেডি যেটা মেয়েদের ব্রেস্ট ক্যান্সার আটকায়। কার্ডিয়াক অ্যারেস্ট সেটা কিন্তু আলাদা জিনিস। কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে যেখানে এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল প্রবলেম। এটা যদি মেকানিক্যাল প্রবলেম হয় হার্ট অ্যাটাক, তাহলে এটা ইলেকট্রিক্যাল প্রবলেম। জিনগত কারণের জন্য ব্রেস্ট ক্যান্সার হতে পারে। মেডিকেল সংক্রান্ত নানা প্রয়োজনীয় তথ্য জানুন হেলথলাইন অনুষ্ঠানে প্রতি বৃহস্পতি ও রবিবার ঠিক দুপুর 1টায়, একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে। এবার একটু আমি মৌমিতার গানে যাব, তবে গান দিয়ে যেহেতু বিরতিতে গেছি, আমি ছোট্ট করে একটু বলি যেটা আমার উপলব্ধি, এটাকে আমি একটু লিপিবদ্ধ করি। মানে পুরো ব্যাপারটাকে দুটো পাতায় আনা, এটা যে কি কঠিন কাজ। আনন্দময় জগৎ, আনন্দস্বরূপ নিজেই ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয়ে আছেন। আকাশে বাতাসে জলে স্থলে তাঁর স্পর্শ জাগ্রত হয়ে আছে। তিনি আমাদের অন্তরে যেমন অন্তরতম, তেমনি অন্তরের বাইরে সুদূরতম। তার আনন্দেই আমাদের অন্তর আনন্দময় হয়ে ওঠে, আবার তারই আনন্দে মহাকাশ পরিপূর্ণ হয়ে ওঠে।
তাই আমাদের প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটি প্রশ্বাসে আমরা তার আনন্দকে অনুভব করতে পারি। সেই পরম প্রেমময় ঈশ্বরকে কবি অনুভব করেছিলেন প্রকৃতির অনাবিল সৃষ্টির মধ্যে দিয়ে। তো আমরা গানে যাব, তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? আমি সুশান্ত চৌধুরী বলছি। কোথা থেকে বলছেন? আমি বাসধনী দেশবন্ধু পার্ক বুড়িয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, নমস্কার দাদা, সুপ্রভাত, বলুন। হ্যাঁ, আমার দিদির গান খুব ভালো লাগছে। ঠিক আছে, রবীন্দ্রনাথ, নজরুল সবাইকে নিয়ে তো উনি গান গাইছে। আমার একটা গানের অনুরোধ। না 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 না, আপনি কি আজকে প্রথম দেখছেন অনুষ্ঠান? না, আমি রবীন্দ্রনাথকে নিয়েই আমি বলছি। হ্যাঁ, উনি আজকে গাইছেন রবীন্দ্রনাথের গান, সবাইকে নিয়ে গাইছেন না, রবীন্দ্রনাথকে নিয়ে গাইছেন। রবীন্দ্রনাথের ওই গানটা ধনধান্যে পুষ্পে ভরা, এটা রবীন্দ্রনাথেরই গান নয় তো, এটা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা একটি গান। এটি রবীন্দ্রনাথের, এটা ডিএল রায়ের গান, দ্বিজেন্দ্র গীতি। আসলে গানটা একটু ভাইরাল হয়ে গেছিল রবীন্দ্রনাথের গান হিসেবে, সেটা আবার একটা গল্প আছে, সেই গল্পে যাব না আজকে। আমি জানি না এটা। একজন খুব সেলেব মানুষ আর কি, তিনি মঞ্চে উঠে বলেছেন আমি একটা রবীন্দ্রনাথের গান শোনাবো বলে, এবার আমার সঙ্গে সবাইকে গলা মেলাতে হবে, আমি তার নামটি বলবো না। তো সেই তারপর থেকে ভাইরাল যে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটি যেন রবি ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথের ঠিক এই সমার্থক গান আছে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, অথবা ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকাই মাথা। যদি রবীন্দ্রনাথেরই দেশের গান আপনার শুনতে ইচ্ছে করে, এরই সমার্থক, তাহলে এই গান দুটোর অনুরোধ করবেন। নমস্কার, কে রয়েছেন? তনুশ্রী, সুপ্রভাত। সুপ্রভাত, কে বলছেন? আমি বেহালা পর্ণশ্রী থেকে কল্যাণ চক্রবর্তী বলছি। নমস্কার, বলুন। আপনার সাথে দ্বিতীয় দিন কথা হচ্ছে, অনেক আগে একদিন ফোন করেছিলাম। হ্যাঁ, আপনাদের তো মানে আপনার উপস্থাপনা নিয়ে কোনো কথা বলার মানে না না না, এরকমটা নয়, এরকমটা নয়। নিশ্চয়ই আপনারা কিছু যদি মনে হয় আপনি নিশ্চয়ই বলবেন। আমি শুধরে নিতে পছন্দ করি নিজেকে। আমি আজকে একটি কথা শেয়ার করতে চাই আপনার সাথে। হ্যাঁ, সবাই তো মানে রবীন্দ্রনাথের গান অনুরোধ করছে, আমি পরে দিদির কাছে অনুরোধ করব, কিন্তু আমি আজকে একটি কথা খালি বলতে চাই। রবীন্দ্রনাথের গানে কত শক্তি, সেটা আমি আপনার সাথে যা শেয়ার করতে চাই। আমার মা সুজিতা মিত্রের মানে ছাত্রী ছিলেন। হ্যাঁ, তা আমার মা গত 4 বছর 4.5 বছর আগে। তা মা অনেক রোগে ভুগে মারা গেছেন। এবারে মা পাশের ঘরে থাকতেন, আমি এই অনুষ্ঠানটা জোরে চালিয়ে দিতাম। হ্যাঁ, মা কথা বলতে পারতেন না, শেষ দিকে মা খেতে পারতেন না, পেট টিউবে খাওয়ানো হতো। কালকে যিনি এসেছিলেন আপনাদের মানে শিল্পী সৌরভ দা, উনি মার মানে যেই হাসপাতালে রয়েছেন, মার মা ওনার তত্ত্বাবধানে, মানে উনি তো মানে অ্যাসিস্ট্যান্ট ছিলেন, অনেক দিন ছিলেন। আমি কালকে অনেক চেষ্টা করেছিলাম, লাইনটা পাইনি। আমার মার নাম বন্দনা চক্রবর্তী, বললেই উনি চিনতে পারতেন। হ্যাঁ, এবারে আমি একটা কথা খালি শেয়ার করছি। মা কথা বলতে পারতেন না তো, কিন্তু যখন এই গান হতো না, মার মুখটা আস্তে আস্তে নড়তো। তারপরে ফিজিওথেরাপিস্ট যিনি আসতেন, তিনি এসেই গানটা চালিয়ে দিতেন, বলতেন মাসিমা দেখবেন কল্যাণদা মানে ইয়েটা নড়বে মুখটা, এবং মা পুরো ওয়ার্ডিংটা করতে পারতেন। আমি মানে গানটা নিয়ে যেতাম, মার পুরো ওয়ার্ডিংটা হতো, কিন্তু আওয়াজ বেরোতো না সেইভাবে। এবং এর জন্যই যখন মা মারা যান, আমার বাড়ির সামনেই প্যান্ডেল হয়েছিল, আমি 2 দিন অনুষ্ঠানে খালি কোনো গীতা পাঠ করিনি, কোনো কিচ্ছু করিনি, খালি রবীন্দ্রসঙ্গীত 2 দিন চলেছিল। এবং আমার মাসিরা বা অন্য সবাই বলেছিল যে দিদির আত্মা প্রকৃত শান্তি পাবে তুই যে অনুষ্ঠানটা করলি। এটা আমাদের প্রত্যেকেরই মৃত্যুর পর তাই হবে। আমাদের মৃত্যুর পরে আমাদের উত্তরসূরিরা যদি রবীন্দ্রনাথের গান শোনায়, আমরা আমাদের আত্মা শান্তি পাবে। আমি খুব গর্বিত মনে করছি। একদম, আমি খালি দিদির কাছে 2টো গানের অনুরোধ করব, যদি উনি করতে পারেন, জানি না সেটা আজকের বিষয়ের সাথে হবে কিনা। আগুনের পরশমণি, ছোঁয়া প্রাণে, আর ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, এই 2টো গান মার খুব প্রিয় ছিল। যদি আপনার মানে সম্ভব হয়, যদি 2 লাইন করেও গান, আমার আজকের বিষয়ের সঙ্গে বিষয় গান দুটি প্রাসঙ্গিক হতে পারে। আচ্ছা, এবারে আমরা একটু গান শুনবো। ধন্যবাদ কল্যাণ বাবু। আমার খুব পছন্দের গান শোনাই। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী,
আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী 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 চলে যাই আমি আনমনে তারি আশাছে থাকি বাতায়নে ও গো প্রাণে মনে আমি যে তাহার পরশ পার প্রয়াসী ওগো সুদূরের পিয়াসী ওগো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও বেকুল বাঁশরি মোর ডানা নাই আছি এক কোঠায় সে কথা যে যাই পাশরি আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী আমি উন্মুনারে হে সুদূর আমি উদাসী রৌদ্র মাখানো অলস বেলায় তরু মরে ছায়ার খেলায় কি মূরতি তব নীলাকাশে নয়নে উঠে গো আভাসী এ সুদূর আমি উদাসী ওগো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও বেকুল বাঁশরি কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী 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 কর্ম যেন স্বার্থের গণ্ডিতে আবদ্ধ না হয়ে পড়ে এবং বিশ্বজনীন মঙ্গলে কর্ম যখন উৎসাহিত হয় তখনই কর্ম মানুষকে বিশ্বজগতের সঙ্গে একাত্ম করে তোলে। আমরা যাকে নিয়ে কথা বলছি তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। সমাজের উচ্চাসনে আসীন হয়েও যিনি অবহেলিত, উৎপীড়িত, সর্বহারা মানুষের কথা ভেবেছেন, যার জন্ম বাঙালি জাতির গর্ব,
যাকে আকাশের সাথে তুলনা করা যায়, যার বিস্তৃতি বিশ্বজোড়া, বিংশ শতাব্দীর প্রথমার্ধে যাঁদের কণ্ঠে মানবতার জয়গান শোনা যায়, তাদের মধ্যে যিনি নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ, যিনি বাংলাদেশ দর্শনের উজ্জ্বল নক্ষত্র, যার নাম বাংলার অস্তিত্ব যতদিন থাকবে, যতদিন বিশ্ব ধ্বংস না হবে, ততদিন সকল মানুষের অন্তরে সদা জাগ্রত থাকবে, তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ দার্শনিকের মতো চিন্তা করেননি, আবার তিনি বিজ্ঞানীদের মতোও চিন্তা করেননি, অথচ তার চিন্তা কিন্তু যুক্তিহীন নয়। তার মধ্যে এমন একটা সূক্ষ্ম বোধ শক্তি ছিল যা তার সকল কল্পনার মধ্যে একটা নিজস্বতা সঞ্চার করেছে। তো অন্ধ আবেগের বদলে যুক্তিসিদ্ধ কল্পনাকে তিনি তার সমগ্র সাহিত্যের মধ্যেই স্থান দিয়েছিলেন। আনন্দময় প্রাণের অনুভূতি তখনই জাগ্রত হয় যখন আমাদের প্রাণ চৈতন্যের স্পর্শ লাভ করে। এটা বেদ বলছে, এটা উপনিষদ বলছে। আর রবীন্দ্রনাথের কথা যদি আসি, সেটা গানে গানে এবার মৌমিতা বলবে। জন্ম থেকে মৃত্যু, প্রত্যেকটা পরিসর তো উনি পরিস্থিতির সঙ্গে সঙ্গে গেছেন, সেই জন্য তাকে আমরা সায়েন্টিস্ট বলতে পারি না, তাকে ফিলোসফার বলতে পারি না, তিনি পরিস্থিতি অনুযায়ী কাজ করেছেন। রবীন্দ্রনাথ আমার কাছে বিশ্ব মানবের একটা প্রতিভূ, বিশ্ব মানবিকতায় যুক্ত মানব। আমি কোথায় থামবার কোথায় শুরু করবো বুঝতে পারি না। প্রেম যখন এসেছে, প্রেমের কথা যখন বলেছেন, কখনো বলেছেন যে ছিল আমার স্বপ্ন চারিণী, এই একটা আঙ্গিক হলো, আজও বুঝি আইলো প্রিয়তম, সবই পরিস্থিতি। মৃত্যুটাকে নির্ভীকভাবে তিনি বলেছেন বেলা গেল তোমার পথ চেয়ে, শূন্য ঘাটে একা আমি পার করে দাও। হ্যাঁ, আবার কখনো বলছেন অপরাধ করেছি, তোমার করে আমার বিচারটা করে দাও। হ্যাঁ, দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন আমি মৃত্যুর চেয়ে বড়। হ্যাঁ, সেটাও বলেছেন। আমি বুঝতে পারি না যে কি মানে কি ধাতু দিয়ে গড়েছিল ঈশ্বর এই মানুষ। ওই জন্য রবীন্দ্রনাথ একটাই হয়। চলে যাই গানে, চলে যাই গানে। আমার মিলন লাগে তুমি আসছো কবে থেকে, তোমার চন্দ্র সূর্য তোমায় রাখবে কোথায় ঢেকে, আমার মিলন লাগে তুমি আসছো কবে
আজকের বিষয়ের সঙ্গে মৌমিতার গানের চয়ন এত ভালো হয়েছে না, মানে অনুষ্ঠানটা করে সে একটা আরাম পাওয়া যায় না, ওই আরামটা পাওয়া যাচ্ছে। ওর সাথে যখনই আমি অনুষ্ঠান করেছি ওই আরামটা আমি পেয়েছি, এটা একদম বাস্তব কথা। আসলে বিষয়টা যদি মাথায় না ঢোকে তখন শিল্পীর মতো গান গেয়ে যাবে আর সঞ্চালিকা কথা বলে যাবে, ব্যাপারটা কোথাও যেন সেই নুন ছাড়া মাংস রান্নার মতো হয়ে যায়। একদমই তাই। যেটা বলছিলাম যে আনন্দময় আর প্রাণের অনুভূতি তখনই জাগ্রত হয় যখন আনন্দময়, যখন আমাদের প্রাণ চৈতন্যের স্পর্শ লাভ করে। চৈতন্যের স্পর্শে সমস্ত প্রকার জড়ত্বের আবরণ দূর হয়ে যায়। কবি নিজের অন্তরে চৈতন্যকে জাগ্রত করতে চেয়েছিলেন। চৈতন্যের আলোকে তিনি বিশ্বভুবনকে এক অমৃতময়, প্রেমময়, অখণ্ড আবাসভূমি রূপে দর্শন করতে চেয়েছেন। তাই কবি বলেছেন, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারই নাম, সকল তারার মাঝে ওই বাজে। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের বেদান্ত দর্শন সম্পর্কে একটু আলোচনা অবশ্যই আমাদের করতে হবে। বেদের সর্বশেষ অংশ বলে উপনিষদের অপর নাম বেদান্ত দর্শন। জীবন ও জগতের সত্য উপলব্ধির অদম্য প্রচেষ্টা ও দার্শনিক বিশ্লেষণ নিয়ে খ্রিস্টের জন্মের প্রায় 3000 বছর আগে ভারতীয় দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বেদান্ত দর্শনের সূচনা হয়েছিল। ঈশ্বরের প্রেমাস্বাদনের ও আনন্দ উপভোগের আকাঙ্ক্ষাই বিশ্ব ব্রহ্মাণ্ডের গতি বৈচিত্র্যের মধ্যে প্রাণবন্ত। সৌন্দর্য সাধক রবীন্দ্রনাথ চিত্র পরিদৃশ্যমান পৃথিবীর গাঢ় সৌন্দর্যের আনন্দ সুধা পান করে অমৃতলোকের তপস্যায় নিমগ্ন হয়েছেন। এই জায়গাটা আমাকে খুব ভাবিয়েছে যে আমি সেই ভারতবর্ষের নাগরিক যে ভারতবর্ষ বিশ্বের প্রথম এই আধ্যাত্মবাদের রাস্তা খুলেছিল। আমি সেই ভারতবর্ষের নাগরিক যে ভারতবর্ষ বিশ্বকে ভাবিয়েছিল তিনি আছেন, পরম পুরুষ কেউ একজন আছেন। এই ভাবনার হাত ধরেই পরবর্তী সব ইষ্টরা এসছেন। খ্রিস্টের জন্মের 3500 বছর আগে আমাদের এই বেদ, এবং আমি সেই ভারতবর্ষের নাগরিক যে ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করেছেন রবীন্দ্রনাথ, যে ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করেছেন স্বামী বিবেকানন্দ। যখন ধর্ম মহাসভায়, শিকাগো ধর্ম মহাসভায় ভাষণ শুনতে শুনতে সবাই ক্লান্ত, মানে লোকে হাই তুলছে, হল ফাঁকা হয়ে যাচ্ছে, তখন এক গেরুয়া পরে মাথায় ফেট্টি বেঁধে এক সন্ন্যাসী উঠে দাঁড়ালেন। সবাই বেরিয়ে যাচ্ছেন, যখন তিনি ওখানে দাঁড়িয়ে মাইকের মধ্যে দুটো টোকা মেরে বললেন, মাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স, তখন কিন্তু ধীরে ধীরে যারা বেরিয়ে যাচ্ছিলেন তারা সব ব্যাক করে এসে সিটে বসলেন এবং মন্ত্রমুগ্ধের মতো স্বামীজির ভাষণ তারা কয়েক ঘন্টা ধরে শুনলেন। তো সেই ভারতবর্ষের নাগরিক আমরা কি করে ভুলে যাই আমাদের ঐতিহ্যকে? আমি জানি না, এটা বলতে গিয়ে আমি হয়তো একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। যখন মানুষ দুর্নীতি করছেন তখন কি তার মনের মধ্যে এই কথাগুলো আসছে না যে আমি সেই ভারতবর্ষের নাগরিক? অনেক কিছু ভাবায় জানো তো আমাকে মৌমিতা, ভীষণ ভেতর থেকে না পীড়া দেয় যখন ভাবি আমাদের সমাজ বাচ্চাদের দিয়ে সেক্স র্যাকেট চালায়, আমাদের সমাজ বাচ্চাদের দিয়ে ভিক্ষা করায়, আমাদের সমাজ পশুদের উপরে নির্যাতন করে, আমাদের সমাজ বৃদ্ধাশ্রম তৈরি করে, এই কথাগুলো আমাদের সমাজ ফ্লেশ ট্রেড করে। আমার এই কথাগুলো আমাকে খুব ভাবায়, বলে মানে মনের মধ্যে একটা পীড়া জাগায়। আরও আমরা আজকাল বেশি ভাবি, কারণ আগের দিনে তো নেট প্রযুক্তিটা ছিল না, এখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেই জন্য হয়তো আমরা এত ডিপ্রেশনে থাকি, ভীষণভাবে এত ডিপ্রেশনে। মানে আমার মনে হয় কি, আমি একদিকে যখন রবীন্দ্রনাথ পড়ছি, একদিকে যখন স্বামীজিকে পড়ছি, ঠাকুরের এই ভারতবর্ষের সঙ্গে এই ভারতবর্ষের তো কোনো মিল নেই। আমি যে ভারতবর্ষকে চোখে দেখছি আর যেটা আমি পড়ছি, আমি ভাবছি এদের ভাবনাকে যদি সত্যি সত্যি প্রতিষ্ঠিত করা যেত তাহলে যে ভারতবর্ষ আমরা পেতাম, আমরা তার ধারে কাছে যেতে পারছি না। আমাদের এটা নির্বুদ্ধিতা, এটা আমাদের অজ্ঞানতা। চলে যাই গানে। প্রায়শ্চিত্ত নাটক থেকে একটা গান শোনাবো। এই বলছিলাম না, ওনার প্রত্যেকটা জিনিস সিচুয়েশনাল। তো এখানে প্রেমে ব্যর্থ হয়ে আবার সেটাকে কত মানে দাম্ভিকতা এবং নির্ভীকতা, যে ঠিক আছে আমি হেরে গেছি, চলে যাব, না হয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে। আশা করি বুঝে গেছেন কোন গানটা। আমার খুব পছন্দের গান, একটু শোনাই। 20 বছর বয়সে লেখা গান।
আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না গো। ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না গো। এসেছি দণ্ড দুয়ের তরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না গো। ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না গো। এসেছি দণ্ড দুয়ের তরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। দেখবো শুধু মুখখানি, শোনাও যদি শুনবো বাণী। দেখবো শুধু মুখখানি, শোনাও যদি শুনবো বাণী। না হয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে। না হয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না গো। ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না গো। এসেছি দণ্ড দুয়ের তরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। কি যে প্রিয় গান এটা, আজকে মৌমিতা আমাকে মানে মন ভালো করে দিচ্ছে একেবারে। তো এখন একটা সময় হয়ে গিয়েছে বিরতির প্রান্তে শেষ পর্বটুকু নিয়ে ফেরা, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। কার্ডিয়াক অ্যারেস্ট সেটা কিন্তু আলাদা জিনিস। কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে যেখানে এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল প্রবলেম। এটা যদি মেকানিক্যাল প্রবলেম হয় হার্ট অ্যাটাক, তাহলে এটা ইলেকট্রিক্যাল প্রবলেম। হেলথলাইন অনুষ্ঠানে আগামী বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় কার্ডিয়াক সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আলোচনায় থাকবেন সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর শুভ্র ব্যানার্জি, একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। Fashionable kids wear exclusive mega showroom Oranges, a house of Aburun. যোগাযোগ 8100724076। Oranges, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে।
আমার হাজবেন্ডের একটা রিভলভার আছে জানো তো? তুমি এনেছো? হয়নি ম্যাডাম, হয়নি। ইউ ব্লাডি ব্ল্যাকমেইলার। তুমি তো কখনো তারাপীঠে যাওনি। এরকম একটা সুন্দর জায়গা আমার দেখা হতো না। থ্যাংক ইউ ডার্লিং। হোটেলের পেছনের অন্ধকার রাস্তায় কালকে চলে আসবো। আজ ছোট গল্পের ছোট ছবিতে দেখুন বোদের চাল প্রথম পর্ব ঠিক বিকেল 5:30 আপনার মতো নোংরা লোক এত সহজে ভোলা যায় তো? টাকাটা আমার, হ্যাঁ আমার গায়ে না কাকল বিচ্ছে, বুঝলেন? তুমি এনেছো? এই বউয়ের শরীরটা বেচে সেই পয়সা এরপর থেকে মদ খেও। তোমারও অফিস থেকে ফিরতে মাঝে মাঝে দেরি হয়, আমি তো তখন তোমার সন্দেহ করি না। দেখুন প্রতিদিন বিকেল 5:30 একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। ব্রেস্ট ফিডিং হচ্ছে অনলি প্রুভেন রেমেডি যেটা মেয়েদের ব্রেস্ট ক্যান্সার আটকায়। কার্ডিয়াক অ্যারেস্ট সেটা কিন্তু আলাদা জিনিস। কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে যেখানে এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল প্রবলেম। এটা যদি মেকানিক্যাল প্রবলেম হয় হার্ট অ্যাটাক, তাহলে এটা ইলেকট্রিক্যাল প্রবলেম। জিনগত কারণের জন্য ব্রেস্ট ক্যান্সার হতে পারে। মেডিকেল সংক্রান্ত নানা প্রয়োজনীয় তথ্য জানুন হেলথলাইন অনুষ্ঠানে প্রতি বৃহস্পতি ও রবিবার ঠিক দুপুর 1টায় একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর একদম শেষ পর্ব নিয়ে। প্রতিদিনের রবীন্দ্রনাথে আজকের তৃতীয় দিনের পর্ব আকাশ জুড়ে শুনিনু ওই বাজে। চলো তোমার গান দিয়ে শুরু হোক মৌমিতা। তোমার গান অসাধারণ, আর তার সঙ্গে যাদের কথা না বললে নয় আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, তারাও অসাধারণ। অভিজিৎ কিবোর্ডে, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, এই তিনজনের হাতে এবং মৌমিতার কণ্ঠে সকালটা আমাদের অভূতপূর্ব হয়ে গেছে। চলো গানে যাই। প্রায়শ্চিত্ত নাটকেরই আরেকটা গান শোনাবো। প্রায়শ্চিত্ত নাটকের গান দিয়েই আমরা বিরতিতে গেছিলাম। এই গানটা যখনই গাই, এটা আমি আকাশের কাছে শিখেছিলাম। আমাদের রামায়ণ করিয়েছিলেন একবার আমাদের অশোক রেণুর অনুষ্ঠানে। তো এই গানটি উনি ইউজ করেছিলেন সেইখানে। যখন কোথাও একটা ফিডব্যাক পাচ্ছি, ভীষণ জোরে। তো যখন হনুমানজি লঙ্কায় আগুন ধরাচ্ছেন, সেই সময় সেই সিচুয়েশনে এই গানটি ইউজ করেছিলেন। একটা ফিডব্যাক আসছে, মানে আমাদের কথার প্রতিধ্বনি হচ্ছে। আমি জানি না একটা কি করে আসছে। পূজা পর্যায়ে হ্যাঁ। ওরে আগুন আমার ভাই, আমি তোমার জয় গাই। ওরে আগুন আমার খোল, ওরে আগুন আমার ভাই, আমি তোমার জয় গাই। ওরে আগুন আমার ভাই, আমি তোমার জয় গাই। তোমার ওই শিকল ভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই। তোমার ওই শিকল ভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই। ওরে আগুন আমার ভাই, আমি তোমার জয় গাই। ওরে আগুন আমার ভাই, আমি তোমার জয় গাই। তুমি দুহাত তুলে আকাশ পানে মেতেছো আজ কিসের গানে। তুমি দুহাত তুলে আকাশ পানে মেতেছো আজ কিসের গানে। কি আনন্দময়, কি আনন্দময়, নৃত্য অভয় বলি হারি যাই। ওরে আগুন আমার ভাই, আমি তোমার জয় গাই। ওরে আগুন আমার ভাই, আমি তোমার
সেদিন হাতের দড়ি, সেদিন হাতের দড়ি পায়ের বিড়ি দিবি রে ছাই করে, সেদিন হাতের দড়ি পায়ের বিড়ি দিবি রে ছাই করে, যেদিন ভবের মেয়াদ পুরোবে ভাই আগল যাবে সরে, যেদিন ভবের মেয়াদ পুরোবে ভাই আগল যাবে সরে, সেদিন হাতের দড়ি, সেদিন হাতের দড়ি পায়ের বিড়ি দিবি রে ছাই করে, সেদিন আমার অঙ্গ তোমার অঙ্গে ওই নাচনে নাচবে রঙ্গে, আমার অঙ্গ তোমার অঙ্গে ওই নাচনে নাচবে রঙ্গে, সকল দাহ মিটবে দাহে ঘুচবে সব পালান করে, আগুন আমার ভাই আমি তোমার জয় গাই করে, আগুন আমার ভাই আমি তোমার জয় গাই, তোমার ওই শিকল ভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই, তোমার ওই শিকল ভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই ওরে, আগুন আমার ভাই আমি তোমার জয় গাই ওরে, আগুন আমার ভাই আমি তোমার জয় গাই। কি অসম্ভব গানটা! হ্যাঁ, রামায়ণের সঙ্গে কতটা প্রাসঙ্গিক, সেই জন্য আমি শোনালাম গানটা। এবারে আসি আজকের বিষয়ে, আকাশ জুড়ে শুনিনি ওই বাজে। রবীন্দ্রনাথ জীবন ও জগতের বহুত্বের মধ্যে নিজেকে বিকশিত করে নিখিলের আনন্দযজ্ঞে অংশ নিয়েছিলেন। ধর্মবোধ সম্পর্কে তার বক্তব্য হলো, পরমাত্মার সাথে জীবাত্মার পরিপূর্ণ প্রেমের সম্বন্ধ, এর উপলব্ধি হচ্ছে ধর্মবোধ। জীবের জন্যই তিনি দ্বৈতভাব গ্রহণ করেন। রবীন্দ্রনাথ অদ্বৈত ও দ্বৈতের ব্রহ্মের মুখাপেক্ষী নন, এবং সে কারণেই তিনি বলছেন, ব্রহ্মের আনন্দের জন্যই জগৎ ও জীবের সৃষ্টি। অসীমের মধ্যে সীমা ও প্রেম নেই, অসীম সীমার নিবিড় সঙ্গলাভ করতে চায় প্রেমার সাধনের জন্য। কি গুরুত্বপূর্ণ কথা এই জায়গাটা। রবীন্দ্রনাথ বলছেন যে ঈশ্বর আমাদের জন্যই, তিনি কখনো অদ্বৈত কখনো দ্বৈত, এর সঙ্গে তার নিজস্ব ভাবনা নেই, কিন্তু তিনি বলছেন যে অসীমের মধ্যে সীমা এবং প্রেমের কোনো ভাব নেই, অসীম সীমার মধ্যে প্রেমাস্পদকে ছুঁতে চায়, সেই কারণেই সীমা অসীমের ফারাকটা আমাদের সামনে এত তীব্রভাবে ধরা পড়ে। এটা রবীন্দ্রনাথ না হলে কে বলবেন বলুন তো এই কথাটি। এবং তিনি বলছেন, রবীন্দ্রনাথ বলছেন, পরমেশ্বর জীবের সংসর্গ কামনা করে, জীব ও জগৎ ছাড়া ব্রহ্ম অপূর্ণ। তাই তো তিনি বললেন, সে গানখানি নেমে এলো ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। অর্থাৎ পরমেশ্বর এলেন, তার আমাকে স্পর্শ করতে হবে, আমি তো জীব, আমি ছাড়া তো পরমেশ্বরের অস্তিত্ব কে বলবে, তাই তিনি এলেন এবং আমার ললাটটাকে দিলেন ছুঁয়ে। আর তিনি বললেন যে শান্তি ধারায় বেদন গেল ধুয়ে, আমার আপন আমার আপনি মরে লাজে। এই যে ঈশ্বর আমাকে ছুলেন, আমার ললাটে চুম্বন করলেন, তখন আমার সমস্ত গ্লানিতে আমি সংকুচিত হয়ে গেলাম। আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম না, কিন্তু তুমি তো এসে আমার সামনে ধরা দিলে, আমাকে স্পর্শ করে তুমি জানান দিলে তুমি আছো, তখন আমার হৃদয় কুণ্ঠিত হলো, লজ্জায় আমি মরে গেলাম। তারপরে আসবো কিন্তু তোমার গানের হাত ধরে। আমারও বিচার তুমি করো, তব আপন করে, আমারও বিচার তুমি করো, তব আপন করে, আমারও বিচার তুমি করো, দিনের কর্ম আনিনু তোমার বিচার ঘরে, আমারও বিচার
পাপ মনে করিয়া বিচার তাহারও করে আমারও বিচার তুমি করো তব আপন করে আমারও বিচার তুমি করো। লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ পরেরও পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণিক তারে। লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ পরেরও পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণিক তারে। তুমি যে জীবন দিয়েছ আমায় কলঙ্ক যদি দিয়ে থাকি তাই তুমি যে জীবন দিয়েছ আমায় কলঙ্ক যদি দিয়ে থাকি তাই আপনি বিনাশ করিয়া পুনায় মোহের ঘরে আমারও বিচার তুমি করো তব আপন করে আমারও বিচার তুমি করো। দিনের কর্ম আনিনু তোমার বিচার ঘরে আমারও বিচার তুমি করো তব আপন করে আমারও বিচার তুমি করো। রবীন্দ্রনাথ তো কর্মের সঙ্গে যুক্ত থেকে নিজেকে মুক্ত করতে চান। তিনি কর্মের মাধ্যমে সমস্ত আবর্জনাকে দূরে সরিয়ে জীবনকে চৈতন্যের আলোকে অনুভব করে তাকে ভরপুর করে তুলতে চান। তাই তো কবি বললেন, আবর্জনার অনেক বোঝা জমিয়েছিস যে নিরবধি, বেঁচে যাবি যাবার বেলায় ক্ষয় করে সব যাসি যদি। কি কত বড় কথা! আমরা পথ চলতে চলতে কত সত্যি তো কত নেগেটিভিটিকে আপন করে নিই। বলছেন আবর্জনার অনেক বোঝা জমিয়েছিস যে নিরবধি, ক্ষয় বেঁচে যাবি যাবার বেলায় ক্ষয় করে সব যাসরে যদি। মানে তুই যাওয়ার সময় যদি তোর এই সমস্ত কিছুকে ক্ষয় করে যাস তাহলে তুই পরমাত্মার সঙ্গে গিয়ে মিলতে পারবি, আদারওয়াইজ তোমাকে ঘষ্টাতে হবে ঘষ্টাতে হবে ঘষ্টাতে হবে। তো সেই বলছিলাম যে যখন সেই পরম প্রেমময় পুরুষ আমার সামনে আসেন তখন লজ্জায় আমার হৃদয় শঙ্কিত হয়ে যায় যে সে গানখানি নেমে এলো ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, শান্তি ধারায় বেদন গেল ধুয়ে, আমার আপন আমার আপনি মরে লাজে। কিন্তু মানুষের অন্তরে মুক্তির জন্য সর্বদাই চৈতন্যের বীণা করুণ রাগিনীতে বেজে চলেছে। আর সে বীণার বাণী হচ্ছে, তুমি মুক্ত হও, তুমি বিশ্ব চরাচরে নিজেকে প্রসারিত করে দাও, তোমার অস্তিত্ব অনন্তের সঙ্গে একাত্ম হয়ে উঠুক। তাই তো কবি বললেন, মন মিলে যায় আজ ওই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে, অমনি করে আমারের হৃদয় তোমার নামে হোক না নামময়, আধারে মোর তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে। তো এই যে আমরা আজকে আলোচনা করছি আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, এই গানের সঙ্গে রবীন্দ্রনাথের বেদান্ত দর্শনের একটা অসম্ভব মিল। তো মমিতাও সেইভাবেই গানের হাত ধরে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। পরের গানে যাই। আর কটা গান হবে? দুটো গান তো হবেই। তো এই গানটা একটু শোনাই, সবই আমাদের মোহর ভারে আমরা থাকি, তো একটু শোনাই। হৃদয়ে
অনুভূতিতে যে জগৎ, এই যে জগতের চারপাশে, মানে এই জগতে পরিব্যাপ্ত হয়ে, যে জগৎ পরিব্যাপ্ত তা ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত, তাকে তিনি সর্বানুভূতি সত্য বলে মনে করেন। বিশ্ব প্রকৃতির বিচিত্র রূপ যে সে চির সুন্দরেরই অঙ্গদ্যুতি। রবীন্দ্রনাথ তাই উপলব্ধি করেছেন সৃষ্টির মধ্যেই স্রষ্টার নিরন্তর লীলাবিলাস চলছে। তাই কবি বললেন, পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ, তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ, তেমনি করে আমার হৃদয় ভিক্ষুরে কেন দ্বারে তোমার নিত্য প্রসাদ পাও না। মানে এই যে চারপাশে যা যা সৌন্দর্য আমরা প্রকৃতির মধ্যে দেখি সবই তো ঈশ্বরের দান, তাহলে আমার মধ্যে তোমার সেই কৃপা কেন নেই? তেমনি করে আমার হৃদয় ভিক্ষুরে কেন দ্বারে তোমার নিত্য প্রসাদ পাও না। কি অসম্ভব! এবং একদিকে ভোগ, অপরদিকে মুক্তি, এক প্রান্তে বন্ধন, অন্য প্রান্তে উন্মুক্ততা। এই যে বৈপরীত্য, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে মানুষ সত্যকে চিহ্নিত করতে পারে না। ভোগের লালসায় সে মুক্তির কথা ভুলে গিয়ে সত্যকে উপেক্ষা করে। যা সত্য তা কিন্তু কোনোদিনই শেষ হয়ে যায় না। মানুষ উপেক্ষা করে মানে যে সত্য চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হবে তা নয়। সত্য কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে থাকে। অতএব সত্য মানুষের অন্তরে ক্ষীণভাবে সূক্ষ্ম বীজের মতো অবস্থান করে। যখনই আমার মনের মধ্যেকার এই ভোগের তাণ্ডব লীলা শেষ হবে, স্তিমিত হয়ে আসবে, তখনই এই সত্য যেটা সূক্ষ্ম বীজ ছিল সে ধীরে 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 জাগ্রত হবে, মহিরুহ হয়ে আমাকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই মানুষের প্রার্থনা, হে ঈশ্বর, তুমি আমাকে ভোগের লালসা থেকে মুক্ত করো, অন্ধকার থেকে আমাকে আলোয় নিয়ে এসো, স্বার্থের বন্ধন ছিন্ন করে ভাঙনের পথে, জ্ঞানের পথে, সত্যের পথে আমাকে চালিত করো। তাহলেই আমার মনের সকল সংশয়, সকল দ্বিধা, সকল দ্বন্দ্ব অপসারিত হয়ে যাবে। আমরা গান দিয়ে শেষ করব অনুষ্ঠান। মৌমিতাকে ধন্যবাদ জানাবো অনুষ্ঠানে থাকার জন্য, আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ভীষণ ব্যস্ত থাকে না, ও রাজ্যের বাইরে থাকে, কিন্তু আমাদের একটা অনুরোধ রয়েছে ওর কাছে, যখনই আসবে তখনই যেন একবার করে এসে অন্তত আমাদের দেখা দিয়ে যায়, যে কোনো অনুষ্ঠানে। ওকে তো আমরা সব অনুষ্ঠানেই পেতে চাই। ভালো থাকুক মৌমিতা, মৌমিতার মতো কণ্ঠ যেন দীর্ঘদিন সুস্থ থাকে। আর অবশ্যই ধন্যবাদ জানাবো অভিজিৎকে, মৃগাঙ্ককে এবং বিক্রমকে। ওদের হাতে সকালটা সত্যি ভীষণ সুন্দর হয়ে ওঠে। অনেক ধন্যবাদ। শব্দ, আলো, ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ের আমাদের ভাইদেরকে ধন্যবাদ। আর এই অনুষ্ঠানটা যারা দেখছেন, যেমন টেলিভিশনে চালিয়ে দেখছেন অনেকে, তাদেরকে ধন্যবাদ। যারা ফেসবুক পেজে আছেন, যারা ইউটিউবে দেখছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। আর খুব ভালো লাগবে যারা ফেসবুক পেজে লাইক দেবেন, ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা যদি একটু লাইক দেন, খুব ভালো লাগবে আমাদের যে অনুষ্ঠানটা আপনাদের কাছে পৌঁছেছে, বক্তব্যটা আপনারা নিতে পেরেছেন, যে আজ আলটিমেটলি একটা মুক্তির দিকে আমাদের যাত্রা, এই জার্নিটা খুব সুন্দর হবে যখন আমি ছাড়তে ছাড়তে যেতে পারবো। রবীন্দ্রনাথের হাত ধরে আমরা সেটা করতে পারি। মৌমিতার শেষ গান শুনবো। সবাই খুব ভালো থাকুক। আজকে 31শে জানুয়ারি, তবু বলি নতুন বছর। আমি নতুন বছরে সবাইকে প্রথম পেলাম, তো সবাই খুব ভালো থাকুক। শুরুটা খুব খারাপভাবে হয়েছে, অনেক দুঃসংবাদ, কিন্তু আশা করি সেই দুঃসংবাদ কাটিয়ে আমরা খুব ভালো একটা আলোর যাত্রাপথে যেতে পারবো। সবাই খুব ভালো থাকুন। আর যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন রবি ঠাকুর তো থাকবেনই, এটা মানে নিশ্চিত করে বলতে পারি। তো সেই রকমই একটি গান দিয়ে শেষ করব। দুঃখের যজ্ঞ নল জ্বলনে জন্মে যে প্রেম, দীপ্ত সে হেম, নিত্য সে নিঃসংশয়, গৌরব তার অক্ষয়। দুঃখের যজ্ঞ নল জ্বলনে জন্মে যে প্রেম, দীপ্ত সে হেম, নিত্য সে নিঃসংশয়।
প্রতিদিনের রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার,